Good morning, dear student. Welcome to the way of solution number 1 study channel West Bengal. তো আমি তোমাদের ডাল্টন স্যার, তোমরা এখন পাচ্ছ মিক্সড জিকে প্র্যাকটিস সেট জিকে ডোজ 2.0 থেকে ক্লাস নাম্বার 59 59তম ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি এবং আমাদের যে ক্লাস রুটিন পাচ্ছ সকাল 7:30 থেকে আমরা ক্লাস দ্য ওয়ে অফ সলিউশনে তোমরা পাচ্ছ এবং সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিংক তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়ে অফ সলিউশনে পাবে। আমরা যে পেড কোর্সগুলো করাচ্ছি সেগুলো তোমরা পাচ্ছ TWS একাডেমি অ্যাপে, প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করবে এবং এখানে আমাদের যে ব্যাচগুলো অ্যাভেলেবেল রয়েছে, বর্তমান রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ 2 অলরেডি ক্লাস শুরু হয়েছে, যেখানে 4 মাসের মধ্যে আমরা টোটাল সিলেবাসটা কভার করব এবং সেই ক্লাস তোমরা 12 মাস অর্থাৎ 1 বছর ধরে দেখতে পাবে। এবং এই ব্যাচে ফিচার্স যেগুলো তোমরা পাচ্ছ, প্রত্যেকটা বিষয় থেকে চ্যাপ্টার ভিত্তিক থিওরি ক্লাস, লাইভ রেকর্ড ক্লাস সোম থেকে শনি এবং সমস্ত ক্লাসের পিডিএফ, ফ্রি টেস্ট সিরিজ, তো সব রকম মিশিয়ে কিন্তু ব্যাচটা রেডি করা হয়েছে। প্রত্যেকে যারা কানেক্ট আছো, অবশ্যই যদি পরীক্ষা দিতে চাও রেলওয়ে, এনটিপিসি বা গ্রুপ ডি, এই ব্যাচ যথেষ্ট তাদের জন্য। ঠিক আছে, আমাদের অন্যান্য ব্যাচ পিএসসি ক্লার্কশিপ, WBKP প্র্যাকটিস ব্যাচ আছে, প্রাইমারি টেটের ব্যাচ, অন্যান্য রেলওয়ে ফাউন্ডেশন একটা 1 নম্বর ব্যাচ, এসএসসি ফাউন্ডেশন ব্যাচ, এইগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে। আচ্ছা, সমস্ত ব্যাচ তোমরা পাবে কোথায়? TWS একাডেমি অ্যাপে। ঠিক আছে, তো আমরা আজকের প্রশ্ন আলোচনা শুরু করব, এমসিকিউ প্র্যাকটিস। চলো, প্রথম প্রশ্ন, আজকে একটু সায়েন্স রিলেটেড প্রশ্ন বেশি আলোচনা করব। প্রত্যেকে যারা কানেক্ট আছো অবশ্যই অ্যান্সার করবে এবং কত হচ্ছে অবশ্যই ভিডিওর শেষে কিন্তু জানাবে। উচ্চ উষ্ণতা পরিমাপ করতে কোন যন্ত্র ব্যবহার করা হয়? থার্মোমিটার, পাইরোমিটার, ক্যালোরিমিটার নাকি ব্যারোমিটার? উচ্চ উষ্ণতা পরিমাপ করতে কোন যন্ত্র ব্যবহার করা হয়? উত্তর কি হবে? উত্তর হবে পাইরোমিটার। যদি বলো থার্মোমিটারের সাহায্যে আমরা নর্মাল উষ্ণতা পরিমাপ করি, উষ্ণতা পরিমাপ করতে আমরা থার্মোমিটার ব্যবহার করি। যখনই উচ্চ উষ্ণতা তখন এটা বলবো পাইরোমিটার। ক্যালোরিমিটারের সাহায্যে আমরা কি পরিমাপ করি? ক্যালোরিমিটারের সাহায্যে আমরা তাপ পরিমাপ করি, তাপ পরিমাপক যন্ত্র। আচ্ছা, ব্যারোমিটারের সাহায্যে আমরা বায়ুর চাপ পরিমাপ করি, বায়ুর চাপ পরিমাপক যন্ত্র, সেটি হচ্ছে ব্যারোমিটার। এটা হচ্ছে সাধারণ উষ্ণতা। ঠিক আছে, সাধারণ উষ্ণতা পরিমাপক যন্ত্র হচ্ছে থার্মোমিটার এবং উচ্চ উষ্ণতা বললে তখন বলবো পাইরোমিটার। পরবর্তী প্রশ্ন বলো, ফারেনহাইট স্কেলে পরম শূন্য তাপমাত্রার মান কত হবে? একদম বেসিক প্রশ্ন, এগুলো কিন্তু অনেকবার করানো হয়েছে, অনেকে তোমরা ভুল করো, যার কারণে এই কোশ্চেনগুলো আমরা মাঝে মাঝে করাই, পরীক্ষা আসে এই ধরনের প্রশ্ন। ফারেনহাইট স্কেল বিভিন্ন রকম আছে আমরা জানি। থার্মোমিটার এর মধ্যে সেলসিয়াস থার্মোমিটার, ফারেনহাইট থার্মোমিটার, কেলভিন থার্মোমিটার বা স্কেল, এইগুলো আমরা জানি। তো পরম শূন্য তাপমাত্রা বা অ্যাবসলিউট জিরো টেম্পারেচার, এটাকে তোমরা অ্যাবসলিউট জিরো টেম্পারেচার যদি বলা হয়, সেটা হচ্ছে ফারেনহাইট স্কেলে -459.4 ডিগ্রি ফারেনহাইট। এটা তুমি যদি বলো সেলসিয়াস স্কেলে -273 ডিগ্রি সেলসিয়াস, কেলভিন স্কেলে বললে 0 কেলভিন। ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখতে হবে। কেলভিন স্কেল এটাকে 0 ধরা হয়, যেটা সেলসিয়াসে -273 ডিগ্রি সেলসিয়াস হয়, অ্যাপ্রক্সিমেট 273.15 এরকম হয়, বাট এটা তোমরা মনে রাখলেই চলবে, -273 সেন্টিগ্রেড, আর কেলভিন হলে 0 কেলভিন। ওজোন গ্যাসের গন্ধ কেমন? ওজোন গ্যাস বাতাসে আমরা জানি ওজোন গ্যাস রয়েছে, ওজোন গ্যাস সম্পর্কিত বেশ কিছু প্রশ্ন আসে
এর বর্ণ অনেকটা নীলাভ হয়, নীলাভ বলা হচ্ছে, নীল বর্ণের টাইপের হয়। এর সংকেত কি? ওজোন গ্যাস। এর সংকেত আমরা যদি দেখি O3। তো ওজোন গ্যাসের গন্ধ হচ্ছে কেমন হয়? মাছের আঁশটে গন্ধযুক্ত হয়। ঠিক আছে, ওজোন গ্যাসের গন্ধ কেমন হয়? আঁশটে গন্ধযুক্ত। অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে। ওজোন গ্যাস সম্পর্কিত যে প্রশ্নগুলো আমরা আলোচনা করছি, ওজোন গ্যাসের সংকেত বলছি O3। এটাকে বলা হচ্ছে অক্সিজেনের একটা অ্যালোট্রোপ বা রূপভেদ। অক্সিজেনের রূপভেদ। যদি তোমাকে প্রশ্ন করা হয় যে বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাস সব থেকে বেশি পাওয়া যায়, বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাস সব থেকে বেশি পাওয়া যায়, উত্তর কি হবে? স্ট্র্যাটোস্ফিয়ার। তাহলে সেখানে কি আছে? ওজোন স্তর, ওজোন গ্যাসের একটা লেয়ার রয়েছে এখানে। তাহলে প্রশ্নটা এইভাবে মনে রাখবে যে বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর ট্রোপোস্ফিয়ার, তারপর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন গ্যাস সব থেকে বেশি পাওয়া যায়। ওজোন গ্যাস বেশি পাওয়া যায় কারণ সেখানে আছে কি? ওজোন স্তর রয়েছে, ওজোন লেয়ার আছে, ওজোন স্তর আছে। এই ওজোন স্তর সম্পর্কিত অনেক কথা বলা যায়। এই ওজোন স্তরকে ক্ষতি করে কোন গ্যাস? ক্লোরোফ্লুরোকার্বন, সিএফসি গ্যাস, যেটা রেফ্রিজারেটর থেকে পাওয়া যায়, তাই তো? আচ্ছা, ওজোন গ্যাস কিন্তু এক ধরনের আবার গ্রিন হাউস গ্যাস। আমরা যখন গ্রিন হাউস গ্যাসের লিস্ট দিই, মনে রাখবে এটা, এই ওজোন গ্যাস এটি একটি গ্রিন হাউস গ্যাস আমরা বলতে পারি। এটা আবার বায়ুমণ্ডলের উষ্ণতাটা ধরে রাখতে পারে। গ্রিন হাউস গ্যাসের যে লিস্ট রয়েছে, কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, ওজোন গ্যাসও তার মধ্যে একটি আছে। থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয় কারণ কি? একটা থার্মোমিটারে আমরা জানি, যেখানে আমরা ধরো এরকম একটা থার্মোমিটার যেখানে বিভিন্ন পার্ট রয়েছে এবং সেই পার্ট আমরা চেক করি শরীরের উষ্ণতা পরিমাপে, তো সেখানে দেখা যায় যে তরল হিসাবে পারদ ব্যবহার করা হয়। এই পারদ ব্যবহারের পিছনে বেশ কয়েকটি কারণ আছে। এই যে অপশনগুলো তোমরা পাচ্ছ, এখানে কি হবে? পারদের গলনাঙ্ক খুব বেশি, পারদের আয়তন প্রসারণ সহজেই লক্ষ্য করা যায়, পারদের বাষ্পচাপ খুব বেশি, নাকি এগুলির কোনোটিই নয়? তো থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয় তার প্রধান কারণ হচ্ছে যেগুলো আছে তার মধ্যে একটি, পারদের আয়তন প্রসারণ সহজেই লক্ষ্য করা যায় দ্রুত। মানে আয়তন প্রসারণ আমরা বলে না, তোমার জ্বর হলে টেস্ট করার জন্য মুখের মধ্যে বা তোমার আরো বিভিন্ন জায়গায় ডাক্তাররা টেস্ট করে, এই সেখানে পারদ দেখা যাচ্ছে দ্রুত, উষ্ণতা পেলেই দ্রুত এরকম উপরে উঠতে থাকে। তো এই যে পারদ, এটি একটা ধাতু, এটা আমরা জানি তরল ধাতু। এটা ধাতু মানে কি? তাপ, তাপের একটা সুপরিবাহী, এটা একটা কারণ। সুপরিবাহী, এটা একটা কারণ। পারদের আয়তন প্রসারণ সহজে লক্ষ্য করা যায়, এটা একটা কারণ। পাশাপাশি পারদ পিচ্ছিল হয়, যেটাও কিন্তু কাজে আসে, কারণ আমরা এই পিচ্ছিল হওয়ার কারণে মানে কোথাও আটকে থাকার ভয় থাকে না, বা পাঠটা সঠিক হয়। যেমন একটা তুমি কাঁচের গ্লাস হোক বা যে কোনো গ্লাস তুমি একটা নাও, সেখানে এক গ্লাস জল নাও, দিয়ে জলটা পুরোটা ঢেলে দিলে, ঢেলে দেওয়ার পরে গ্লাসটা সোজা করবে, দেখবে গায়ে গায়ে একটু 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 জল লেগে রয়েছে। তো পারদের ক্ষেত্রে এটা কিন্তু হবে না। ওকে, সবুজ উদ্ভিদকে আমরা কি বলি? প্রথম শ্রেণীর খাদক, গৌণ খাদক, প্রগৌণ খাদক, নাকি উৎপাদক? সবুজ উদ্ভিদ বলা হয়েছে। সবুজ উদ্ভিদ মানে কি? তারা সালোক সংশ্লেষ করতে পারে
এবং সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করতে পারে, এদেরকে আমরা বলবো উৎপাদক। অপশন ডি সঠিক উত্তর আছে। 6 নম্বর কোশ্চেন, এসআই পদ্ধতিতে তাপের একক হলো কি? জুল, আর্ক, সেলসিয়াস, ক্যালোরি। এসআই পদ্ধতিতে বলা হচ্ছে তাপের একক কি হবে? তো আমরা তাপের সিজিএস এবং এসআই একক সম্পর্কে ক্লিয়ার ধারণা রাখতে হবে। বিভিন্ন একক পদ্ধতির মধ্যে নর্মাল আমরা সিজিএস এবং এসআই পদ্ধতি নিয়েই কথা বলি এবং পরীক্ষায় কিন্তু এগুলোই আসে বেশি। তাপের ক্ষেত্রে সিজিএস একক বললে কি হতো? সিজিএস বললে হতো ক্যালোরি, তাই তো। এসআইতে কি হবে? এসআইতে হবে জুল। এবার এই ক্যালোরি জুলের মধ্যে একটা সম্পর্ক রয়েছে, বলা হচ্ছে 1 ক্যালোরি মানে কত জুল? 1 ক্যালোরি মানে প্রায় 4.185 সামথিং জুল আছে। এটাকে অ্যাপ্রক্সিমেট 4.2 জুল বলা হয়। ক্যালোরির সঙ্গে জুলের সম্পর্ক এরকম, 4.2 জুল। এটাও কিন্তু খেয়াল রাখো, তোমরা মনে রাখবে, নোট করে রাখবে। 1 ক্যালোরি মানে 4.2 জুল অ্যাপ্রক্সিমেট। তাহলে তাপ এবং তাপমাত্রা দুটো কিন্তু আলাদা বিষয়। তাপ এবং উষ্ণতা, উষ্ণতা মানেই তাপমাত্রা। তাপ যদি কারণ হয়, উষ্ণতা হবে ফলাফল। অর্থাৎ তাপ দিলে কোনো বস্তু উষ্ণ হবে, তাপ নিষ্কাশন করলে কোনো বস্তু ঠান্ডা বা শীতল হবে, তাই তো। তো তাপের ফলাফল হচ্ছে উষ্ণতা। দুটো কিন্তু আলাদা রাশি, আলাদা বিষয়, মাথায় রাখতে হবে। তাহলে এখানে হবে জুল তাপের এসআই একক। আচ্ছা, তাহলে সেলসিয়াস কিসের একক? সেলসিয়াস হচ্ছে উষ্ণতার একক। উষ্ণতা বা তাপমাত্রা সিজিএস একক সেলসিয়াস। যদি তোমাকে বলা হয় যে উষ্ণতার একক কি, উষ্ণতা বা তাপমাত্রার সিজিএস একক কি হবে? সিজিএস একক হবে ডিগ্রি সেলসিয়াস। ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। এটাকে আমরা বলি ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এসআই একক কি হবে? এসআই একক হচ্ছে কেলভিন। কেলভিন, উষ্ণতার এসআই একক হচ্ছে কেলভিন। শব্দের কম্পাঙ্কের পরিমাপক একক হলো কি? কম্পাঙ্ক আমরা কোন এককে পরিমাপ করি? ডেসিবেল, হার্টজ, ন্যানোমিটার, ওহম। বলো সঠিক উত্তর এখানে কি হবে? কম্পাঙ্ক পরিমাপক একক কি হবে? উত্তর হবে অপশন বি, হার্টজ। সঠিক উত্তর হয়ে যাবে। হার্টজটাকে আমরা এইভাবে লিখি। আচ্ছা, ডেসিবেল হচ্ছে শব্দের প্রাবল্য বা তীব্রতার একক। ন্যানোমিটার দৈর্ঘ্যের একক, ওহম রোধের একক। বলো মন্ট্রিল চুক্তি কোন দেশে সম্পাদিত হয়? মন্ট্রিল চুক্তি এটা কি সেটা আগে জানতে হবে, এবং এটি কোন দেশে সম্পাদিত হয়। প্রত্যেকে তোমরা অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? মন্ট্রিল যে জায়গাটা সেটা হচ্ছে কানাডাতে। এই যে মন্ট্রিল চুক্তি কবে হয়, কি বিষয় হয়, এটা কিন্তু মনে রাখতে হবে। এটা থেকে প্রশ্ন আসবে। দেখো মন্ট্রিল চুক্তি এটি কবে হয়েছিল, কবে হয় যদি প্রশ্ন আসে, অ্যান্সার কি হবে? এটা হবে 16ই সেপ্টেম্বর। দেখো 16ই সেপ্টেম্বর 1987।
1987 1987 সালের 16ই সেপ্টেম্বর। এটি কবে হয়? 16ই সেপ্টেম্বর 1987 সালে মন্ট্রিল চুক্তি হয়। এই মন্ট্রিল চুক্তি যদি বলা হয় কার্যকর হয় কবে, কার্যকর হয় কবে? 1 জানুয়ারি 1989। তাহলে চুক্তিটা হয়েছিল 1987 সালের 16ই সেপ্টেম্বর। 16ই সেপ্টেম্বর দেখে তোমরা আইডিয়া করতে পারছো এটা কি বিষয়ে। এটা মেনলি হয়েছিল ওজোন স্তর, ওজোন স্তর রক্ষার উদ্দেশ্যে, রক্ষার জন্য সারা মানে পৃথিবীব্যাপী একটা চুক্তি হয় বা একটা বৈঠক হয়, সেটাকে আমরা মন্ট্রিল প্রোটোকল বা মন্ট্রিল চুক্তি বলি। 16ই সেপ্টেম্বর 1987 সালে। তো এই চুক্তির রেসপেক্টে আমরা দেখছি যে সারা পৃথিবী জুড়ে ওজোন স্তর অবক্ষয় হচ্ছে, পৃথিবীর উষ্ণতা বাড়ছে, সিএফসি উৎপাদন বাড়ছে, যার ফলে ওজোন স্তর ক্ষয় হচ্ছে এবং আন্টার্কটিকা বা কুমেরুতে, দক্ষিণ মেরুতে ওজোন স্তরের ছিদ্র পাওয়া গেছে বা ওজোন হোল পাওয়া গেছে। এবং সেই বিষয়ে সচেতনতার জন্য এই মন্ট্রিল চুক্তি। এবং 16ই সেপ্টেম্বর আমরা কি জানি, এই দিনটি পালিত হয় বিশ্ব ওজোন দিবস। বিশ্ব ওজোন দিবস এই ওজোন স্তর সম্পর্কে সচেতনতার জন্য। তাহলে অনেক প্রশ্ন ওজোন নিয়ে আমরা প্রথম কথা বলেছিলাম, ওজোন গ্যাস নিয়ে। ওজোন গ্যাস নিয়ে কথা বলার পরেও এতগুলো কথা এখানে আসছে। মন্ট্রিল চুক্তি কবে হয়? 16ই সেপ্টেম্বর 1987। এইটা মনে রাখতে হবে। কার্যকর হয় 1 জানুয়ারি 1989 সালে গেছে। পরবর্তী প্রশ্ন, দুধ হলো এক প্রকার দ্রবণ যাকে কি বলা হয়? দুধ হচ্ছে এক প্রকার দ্রবণ যাকে বলা হয় ইমালশন। এগুলো হচ্ছে দুধ এক প্রকার বলা হচ্ছে কলয়েড দ্রবণ। কলয়েড দ্রবণ, কলয়েড দ্রবণ, ঠিক আছে। এই দুধ হচ্ছে এক প্রকার কলয়েড দ্রবণ। এই কলয়েড দ্রবণের আবার বেশ কিছু ভাগ রয়েছে, জেল, ফোম, সল, ইমালশন। দুধের মধ্যে আমরা যে উপাদানটা পাই, দুধ এবং জল পাই, এতে অনেক পরিমাণ জল থাকে। আমরা একটা জিনিস দেখতে পাবো যে ছানা হয়, দুধ থেকে ছানা। অ্যাকচুয়ালি ওই যে দুধের উপাদানটা তো ছানা। তো ছানা কাটা পাউডার যদি দাও দেখবে ছানা আলাদা, জল আলাদা। তার মানে দুধের মধ্যে, দুধের একটা অবস্থা, দুধে তুমি 1 গ্লাস দুধে আরেক গ্লাস জল দাও বুঝতে পারবে না, ওটাও দুধ, তাই তো? তার মানে কি ওটার সঙ্গে ওটা খুব সহজে মিশে যায় এবং দুধের মধ্যে অলরেডি জল আছে। তো দশা এবং মাধ্যম দুটোই তরল হলে সেটাকে আমরা বলি ইমালশন। লোহার ক্ষয় থেকে বাঁচাতে নিম্নলিখিত কোন ধাতু এর উপর লেপন করা হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এগুলো কিন্তু পরীক্ষায় অনেকবার এসছে এবং আসবে। তো লোহার ক্ষয় থেকে বাঁচাতে লোহার উপর আমরা কোন ধাতুর প্রলেপ দিই? উত্তর কি হবে? জিঙ্ক লেপন, অর্থাৎ দস্তা। জিঙ্ক মানে দস্তা, তো জিঙ্কের লেপন এই পদ্ধতিকে বলা হয়, পদ্ধতির নাম কি? তড়িৎ বিশ্লেষণ আমরা তো জানি, তড়িৎ বিশ্লেষণের দ্বারা হয়, পদ্ধতির নাম হচ্ছে গ্যালভানাইজেশন। গ্যালভানাইজেশন, এই পদ্ধতি বলা হয় জিঙ্ক লেপন পদ্ধতি। এবং এখানে এই যে তড়িৎ বিশ্লেষণ হয়, লোহাকে কোথায় রাখা হয়? লোহাকে বলা হচ্ছে ক্যাথোডে। তড়িৎদ্বারের মধ্যে দুটো তড়িৎদ্বার থাকে, ক্যাথোড এবং অ্যানোড। লোহাকে রাখা হবে ক্যাথোডে। এটাও কিন্তু প্রশ্ন আসে পরীক্ষায়, যে লোহাকে কোথায় রাখা হয়। জিএইচ হরমোন নিম্নের কোন গ্রন্থি থেকে নির্গত হয়? জিএইচ হরমোন মানে গ্রোথ হরমোন, এটি কোন গ্রন্থি থেকে নির্গত হয়? থাইরয়েড, অগ্নাশয়, অ্যাড্রিনাল নাকি পিটুইটারি? প্রত্যেকে বলো সঠিক উত্তর কি হবে এখানে? সঠিক উত্তর হবে পিটুইটারি।
উদ্ভিদ তেল থেকে বনস্পতি ঘি তৈরির সময় নিম্নলিখিত কোন গ্যাসটি ব্যবহৃত হয়? কোন গ্যাসটি এখানে ব্যবহার করা হয়? উত্তর কি হবে? নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন নাকি অক্সিজেন? উত্তর হবে হাইড্রোজেন। ওজোন স্তর নিয়ে আবারও প্রশ্ন। দেখো, ওজোন রিলেটেড প্রশ্ন আজকে বেশ কয়েকটা রেখেছি ইচ্ছা করেই, যে ধরনের প্রশ্ন হতে পারে। ওজোন স্তর ক্ষয়ের ফলে, দেখো প্রশ্ন কিন্তু সব ডিফারেন্ট। ওজোনের গন্ধ দিয়ে শুরু হয়েছিল, ওইখানে আমরা বেশ কিছু ওজোন গ্যাস সম্পর্কে আলোচনা করেছি। তারপর ওজোন স্তর ক্ষয় নিয়ে আলোচনা করেছি, কবে কি চুক্তি হয়, কোথায় হয়, ঠিক আছে। তারপর আসছে ওজোন স্তর ক্ষয়ের ফলে যে প্রভাবটা আসে মানুষের মধ্যে। ওজোন স্তর ক্ষয়ের ফলে মানুষের দেহে নিম্নলিখিত কোন রোগ হয়? তো আমরা জানি সূর্য থেকে আগত আল্ট্রাভায়োলেট রে বা অতিবেগুনি রশ্মি যেটা ওজোন স্তর শোষণ করে। ওজোন স্তর ক্ষয় হলে আল্ট্রাভায়োলেটের সরাসরি পৃথিবীতে চলে আসবে, মানুষ তথা অন্যান্য প্রাণী, উদ্ভিদ, গাছপালা সকলের উপর একটা নেগেটিভ প্রভাব ফেলবে, যার ফলে যে রোগ হতে পারে নামটা হচ্ছে মেলানোমা। স্কিন ক্যান্সার, ত্বকের ক্যান্সার, মেলানোমা মানে স্কিন ঘটিত রোগ, এই সমস্ত রোগ হতে পারে। অপশন সি এখানে সঠিক উত্তর আছে। ব্ল্যাক ফুট ডিজিজ যেটা আমরা জানি আর্সেনিক দূষণে হয়। আর্সেনিক। ফ্লোরোসিস এটা হচ্ছে ফ্লুরাইড জাতীয় জল দূষণে হয়। ফ্লুরাইড জাতীয় জল দূষণ। আচ্ছা, মিনামাটা আমরা জানি যে এটি পারদ দূষণে হয়। এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে। আর্সেনিকের এস ছোট হাতের হয়, মানে হচ্ছে আর্সেনিক। আর্সেনিক দূষণ। দেখো প্রশ্নগুলো খেয়াল রাখতে হবে, এই প্রশ্নগুলো সবগুলো ইম্পর্টেন্ট আছে। জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত দহনের ফলে সমগ্র পার্থিব পরিবেশে যেভাবে প্রভাবিত হয়। জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত দহন হলে আমাদের পরিবেশে কি রকম প্রভাব পড়ে? বিশ্ব উষ্ণায়ন হবে, ওজোন স্তরের ক্ষয় হবে, ধোঁয়াশা ধূলিঝড় হবে। প্রশ্নটা বোঝা যাচ্ছে? অর্থাৎ বিভিন্ন জীবাশ্ম জ্বালানি হলে দহনের ফলে কি গ্যাস তৈরি হয় আগে বলো? CO2। CO2 এটা একটা গ্রিন হাউস গ্যাস, যেটা পরিবেশের উষ্ণতাটাকে বাড়িয়ে তুলছে, যেটার একটা নির্দিষ্ট লিমিটেশন আছে। আমরা জানি CO2 0.03% মতো আছে, কিন্তু বর্তমান দিনের সাপেক্ষে যদি দেখায় এই পার্সেন্ট কিন্তু ইনক্রিজ হচ্ছে, বাড়ছে, যার ফলে পরিবেশের উষ্ণতাও বাড়ছে এবং এর ফলে তৈরি হচ্ছে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। ঠিক আছে, বিশ্ব উষ্ণায়ন হচ্ছে এবং যেটা গ্রিন হাউস এফেক্টের ফলে কিন্তু গ্লোবাল ওয়ার্মিংটা হয়। আচ্ছা, নিচের কোনটি একটা মাপক যন্ত্র নয়, পরিমাপক যন্ত্র নয়? ব্যারোমিটার সম্পর্কে আমরা বললাম, বায়ুচাপ, থার্মোমিটার উষ্ণতা, পিকোমিটার কিন্তু হাইগ্রোমিটার হচ্ছে আর্দ্রতা, বাতাসের আর্দ্রতা পরিমাপক যন্ত্র। পিকোমিটার এটা একটা একক, এটা কিসের একক? এটি হচ্ছে দৈর্ঘ্যের একক, এটা হচ্ছে দৈর্ঘ্যের একক। তাহলে অপশন সি কোনো পরিমাপক যন্ত্র নয়, এটা একটা ইউনিট বা একক। যেমন ফুট একটা একক, মিটার একটা একক, সেরকম পিকোমিটার একটা একক। মহাবিশ্বের কোন মৌলটি সবচেয়ে হালকা? একদম বেসিক প্রশ্ন, কোন মৌলটি সবচেয়ে হালকা? খুব ইম্পর্টেন্ট, সহজ প্রশ্ন। নাইট্রোজেন, সালফার, হাইড্রোজেন, গ্রাফাইট। সঠিক উত্তর আমরা কি বলবো এখানে? উত্তর হয়ে যাবে অবশ্যই হাইড্রোজেন। সব থেকে হালকা মৌল বা গ্যাস যদি বলা হয় হাইড্রোজেন। চোখের রেটিনার যে অংশে অপটিক স্নায়ু যুক্ত থাকে, অর্থাৎ মানুষের চোখের রয়েছে রেটিনা, এর সঙ্গে অপটিক স্নায়ু মানে স্নায়ুতন্ত্র কানেক্ট হচ্ছে, সেই যেখানে যুক্ত হয় সেই অংশটাকে আমরা কি বলি? পীতবিন্দু বা অন্ধবিন্দু, ব্লাইন্ড স্পট। সরি, পীতবিন্দু আলাদা, ব্লাইন্ড স্পট বা অন্ধবিন্দু। ট্রক্লিয়ার কোনোটি নয়, উত্তর হবে অপশন বি, ব্লাইন্ড স্পট বা অন্ধবিন্দু। পীতবিন্দু হচ্ছে আলোক সংবেদী অংশ, সব থেকে বেশি চোখের আলোক সংবেদী অংশকে বলা হয় পীতবিন্দু। চোখে আলো প্রবেশ নিয়ন্ত্রণ করে নিম্নের কোনটি? আলো প্রবেশ নিয়ন্ত্রণ করে আমাদের আইরিশ।
ব্যাঙের শিকার ধরা কি ধরনের প্রতিবর্ত ক্রিয়া? ব্যাঙের শিকার ধরা যে ধরনের প্রতিবর্ত ক্রিয়া রয়েছে, একটা রয়েছে সহজাত অভ্যাসগত, এবং আরো একভাবে আমরা ভাগ করতে পারি, তার মধ্যে রয়েছে জটিল প্রতিবর্ত ক্রিয়া। আমের ভোজ্য অংশের নাম কি? আমের ভোজ্য অংশের নাম কি? আমের যে অংশটা আমরা খাই সেটাকে আমরা কি বলি? এন্ডোকার্প, মেসোকার্প, পেরিকার্প, থ্যালামাস। উত্তর কি হবে এখানে? উত্তর হয়ে যাবে মেসোকার্প। এই ধরনের যে ফলগুলো আমরা বলি, পেয়ারার যে অংশটা খায় থ্যালামাস, পেরিকার্প প্ল্যাকোনটা, আনারসের যে অংশ খায় বৃতি, আপেল থ্যালামাস, আম মেসোকার্প, কাজু হচ্ছে কোটাইলেডন পেডানকল, কাঁঠাল বৃতি বীজ পেরিয়ান্থ। এগুলো একটু নোট করে নেবে। আচ্ছা, আমাদের রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ অ্যাভেলেবেল আছে, প্রত্যেকে যদি চাও এই ব্যাচে অংশগ্রহণ করবো বা জয়েন করবো, অবশ্যই TWS একাডেমি অ্যাপ ডাউনলোড করতে হবে এবং সেখানে গিয়ে তোমাকে এই ব্যাচ অ্যাক্সেস নিতে হবে। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে ন্যাশনাল ওয়েস্টল্যান্ড ডেভেলপমেন্ট বোর্ড গঠন করা হয় কত খ্রিস্টাব্দে? ওয়েস্টল্যান্ড মানে হচ্ছে, ওয়েস্ট মানে কি? বর্জ্য। ওয়েস্টল্যান্ড বা পতিত জমি, এই বিষয়ে ডেভেলপমেন্ট বোর্ড যেটি গঠিত হয় 1985 এসে, 1985-তে। যে বছর কিয়োটো চুক্তি সম্পাদিত হয় সেটি হলো কোন বছরে? কিয়োটো চুক্তি বা কিয়োটো প্রোটোকল, আমরা মন্ট্রিল প্রোটোকল নিয়ে কথা বলেছি। কিয়োটো প্রোটোকল বা কিয়োটো চুক্তি কোথায় হয়, কবে হয়? কিয়োটো চুক্তি এটা কি বিষয়? এটা মনে রাখবে, গ্রিন হাউস এফেক্ট সম্পর্কিত। গ্রিন হাউস প্রভাব সম্পর্কিত। গ্রিন হাউস প্রভাব যেটা বিশ্ব উষ্ণায়ন ঘটাচ্ছে, সেই প্রভাব কিভাবে কমানো যায়, গ্রিন হাউস গ্যাস কিভাবে কমানো যায়, সেই উদ্দেশ্যে হয়েছিল কিয়োটো চুক্তি বা কিয়োটো প্রোটোকল। এটি হয়েছিল 1997 সালে। কোথায় হয়? এটি হয় জাপানে। জাপানের একটা শহরের নাম কিয়োটো। এটি কোথায় হয়? জাপানে। এবং কিয়োটো প্রোটোকল এটা কার্যকর হয় কত সালে? কার্যকর হয়, যেমন আমাদের সংবিধান 1949 সালে 26শে নভেম্বর গৃহীত হয়, 26শে জানুয়ারি 50 সালে কার্যকর হয়। এরকমই কিয়োটো চুক্তিটা হয় 1997 সালে, এবং যেটা কার্যক্রম শুরু হয় বা কার্যকর হয় 2005 সালে গিয়ে, 2005-এ গিয়ে। মানুষ কোন পর্বের অন্তর্ভুক্ত? মোলাস্কা, কর্ডাটা, পরিফেরা, অ্যাম্ফিবিয়া। মানুষ কোন পর্বের মধ্যে পড়ছে? উত্তর হবে কর্ডাটা, অপশন বি। বিপজ্জনক বর্জ্য বিধি প্রণীত হয় কবে? তো ভারতবর্ষে যে বর্জ্যগুলো প্রতিনিয়ত উৎপন্ন হচ্ছে আমরা জানি, সে গৃহস্থালী হোক, কলকারখানা হোক বা বিভিন্ন প্রতিষ্ঠান হোক, সেই বর্জ্যগুলো কিন্তু শহরাঞ্চলে বিশেষ করে বর্জ্য ব্যবস্থাপনা আছে। ভারতের বিভিন্ন শহরে বা প্রত্যেকটা পৌরসভাতেই আছে। তো সেই বর্জ্য ব্যবস্থাপনা নিয়ন্ত্রণের জন্য যে একটা বিধি বা আইন, যে বর্জ্যগুলো বিপজ্জনক, সেই রিলেটেড যে বিধি প্রণীত হয় 1989 সালে, 1989-এ। ঠিক আছে। আচ্ছা, কত সালে জাতীয় মানবাধিকার কমিশন গঠিত হয়, যেটা গতদিনে তোমাদের হোমওয়ার্ক ছিল? উত্তর হবে 1991। আজকের ক্লাসের হোমওয়ার্ক থাকবে এটা, বহুবার করানো হচ্ছে, ভূসমলয় উপগ্রহের প্রদক্ষিণ কাল কত? তো আজকে যে 26টা কোশ্চেন করানো হচ্ছে তার সঙ্গে প্রচুর আলোচনা আমরা করেছি। তো এই কোশ্চেনগুলোর মধ্যে তোমার সঠিক উত্তর কটা হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। সকলের পুজোর অনেক অনেক শুভেচ্ছা রইল। তো উৎসব মুখর একটা পরিবেশ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ, এবং প্রত্যেকেই একটা বেশ আনন্দে আছো। তো অবশ্যই সকলে পুজো, এই দুর্গাপুজো খুব ভালো করে কাটাও, খুব ভালো করে ঘোরো, দেন আবার পড়াশোনায় ফিরতে হবে। তো যাই হোক, যে সময়টা তোমরা পাচ্ছ এই সময়টা কিন্তু আর পরে আসবে না। তো সেই জন্য প্রত্যেকটা সময় আমাদেরকে উপভোগ করতে হবে। ঠিক আছে। তো আমরা যে ক্লাসগুলো করাচ্ছি, ফ্রি ক্লাস কোথায় পাও? দ্য ওয়ে অফ সলিউশন TWS একাডেমি ইউটিউব চ্যানেলে। যারা নতুন আছো সাবস্ক্রাইব করে রাখো এবং
অ্যাপটা ডাউনলোড করবে প্লে স্টোরে গিয়ে। তাহলে আজকের ক্লাস এখানে এন্ড করছি। সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো, খুব ভালো করে এই উৎসব পালন করো। সকলের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। ওকে, টাটা, বাই।